আবার সেই শিক্ষার আলোতে ভরপুর হয়ে যাবে, যেখানে পরিমণির জন্মাবে না, জন্মাবে জগদীশ চন্দ্র বসু, জন্মাবে কাজী নজরুল ইসলাম। আমরা সেই শিক্ষা ব্যবস্থা চাই। এই শিক্ষা হচ্ছে এই জাতির বেসমেন্ট, এই শিক্ষা হচ্ছে এই জাতির মুক্তির একমাত্র পথ। আমরা 52 ভাষা আন্দোলন করেছিলাম অত্যন্ত আশা নিয়ে, কিন্তু সারা বিশ্বে মাতৃভাষা দিবস হিসাবে আমরা ভাষা আন্দোলনকে প্রতিষ্ঠিত করতে পেরেছি ঠিকই, কিন্তু দুঃখের বিষয় উচ্চ আদালতে এখনও আমাদের বাংলা অচল। কি হলো ভাষা আন্দোলন করে? এখন আবার যে শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে তা ইংরেজি মাধ্যম আর বিল্ডিং ভিত্তিক ইউনিভার্সিটি দের জন্য তৈরি হয়েছে। তাহলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অন্য অন্য স্কুলগুলির কি অবস্থা হবে, আর বাংলা শিক্ষা ব্যবস্থারই বা কী হাল হবে? তাহলে ভাষা আন্দোলনের কী লাভ হলো? একটু আগে স্বর্ণা অনেক মূল্যবান কথা বলে গেল। আমি আর স্বর্ণা একসাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমি আর স্বর্ণা একই সাথে একই হলে ছিলাম। স্বর্ণা ছিল রাষ্ট্রবিজ্ঞানী, ও রাষ্ট্রবিজ্ঞানের অত্যন্ত মেধাবী একজন ছাত্রী ছিল। ও ভালো করে জানে রাষ্ট্র ব্যবস্থা কী এবং রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা কী, এবং রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা বলতে কী বোঝায় আর রাষ্ট্রই বা কী বোঝায়, আর স্বাধীনতা সার্বভৌমত্ব আর বলতেও বা কী বোঝায়, আর গণতন্ত্রই বলতে কী বোঝায়, আর মৌলিক মানবিক অধিকার বলতে কী বোঝায়, সেটা আমার যে স্বর্ণ অনেক ভালো জানে। আর আমি যে বিষয়ে মাস্টার্স করেছি সেটা আর্কিওলজি থেকে। আমার আর্কিওলজিতে সবচেয়ে বেশি কাজ করতে হয় ফিল্ড ওয়ার্ক। আমরা সবচেয়ে বেশি কাজ করতাম অ্যাসাইনমেন্ট দিয়ে। আর আমি MA-তে ল পাস করেছি কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটি থেকে। এই জন্য আমার পাশের কথা বললাম যে এখন যে শিক্ষা ব্যবস্থা এখানে প্রচুর পরিমাণে খালি অ্যাসাইনমেন্ট, কিন্তু অ্যাসাইনমেন্ট কোন ক্ষেত্রে দেওয়া হয় একটু ভালো করে শুনেন। আমি অনেক বেশি বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি অ্যাসাইনমেন্ট করেছি আমরা প্রত্নতত্ত্ব ডিপার্টমেন্ট, কারণ আমাদের ডিপার্টমেন্টটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট ভিত্তিক আর ফিল্ড ওয়ার্ক ভিত্তিক। আমরা প্রথমে কোনো ফিল্ডে যেতাম, সেই ফিল্ড ওয়ার্ক করতাম বড় বড় টিচারদের অধীনে, সেই ফিল্ড সম্পর্কে জানতাম, পরে স্কুলে এসে ইউনিভার্সিটিতে এসে রুমে বসে অ্যাসাইনমেন্ট করতাম। কিন্তু আমাদের যে 6, 7, 8, 9, 10 যে অ্যাসাইনমেন্ট দিয়েছে, কোন বিষয়ে ফিল্ড ওয়ার্ক করে কোন বিষয়ে অ্যাসাইনমেন্ট দিয়েছে? আমার মেয়ে ক্লাস 7-এ এই বিকারণ এসানুরি স্কুল অ্যান্ড কলেজে পড়ে, কিন্তু আমার মেয়ে গত 3 দিন ধরে 6 দফা আন্দোলনের উপরে তাকে লিখতে বলা হয়েছে। তাই সে বেশ 300-400 টাকা দামের চাইনিজ কাগজ, বাজারে তো যে শিক্ষা উপকরণ চাইনিজ আর ইন্ডিয়ান মাল ছাড়া নাই, বাংলাদেশে সব মালই অচল। তাই সেখানে গেলাম, 300 টাকার কাগজ কিনে দিলাম, কাঠ পেপার জীবনে চিনতাম না, আমার মেয়ের ওসিলায় চিনেছি। তাই সেটা নিয়ে গেলাম 6 দফা আন্দোলন। তা আমি বললাম তোমার বইটা নিয়ে এসো, আমি একটু দেখি। সেখানে দেখি 6 দফায় শুধু লেখা আছে কবে 6 দফা হয়েছে, কে 6 দফা দিয়েছেন, কোথায় 6 দফা। তা 6 দফা মূল জিনিসটাই বইতে নেই। তারপরে বলছি তাই তুমি কিভাবে এটা লিখে নিয়ে যাবা? বলে যে আপা বলছে তোমরা গুগল দেখে লিখবা। তাহলে তুমি গুগল দেখে লিখবা মানে তাহলে আপা কি বলে? তাহলে আপা কি? এখন আমার যে হাউস টিচার রেখেছি সে বলে কি হ্যাঁ স্কুলে তাহলে প্রজেক্টরে দেখাক যে 6 দফা কি, 6 দফা কীভাবে সংগঠিত হয়েছিল, 6 দফা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের কতটুকু ইফেক্ট করেছিল, কিছুই সেখানে লেখা নাই। সেখানে প্রজেক্টরে পর্যন্ত দেখা হয় নাই ক্লাসে। ওদিকে 6 দফা নিয়ে বিশাল সেখানে শেখ মুজিবুর রহমানের সেই নখ তুলেছে ছবি, 6 দফার পেজ সবই দেওয়া হবে, সব গুগল দেখে। তাহলে স্কুলের কি প্রয়োজন আছে? শুনেন, বাংলাদেশের যে সিনেমা শিল্প ভালো করেই জানেন, আমাদের অতীত ঐতিহ্য অত্যন্ত গর্বিত। অনেক ভালো সিনেমা আমরা পেয়েছিলাম, যেমন পেয়েছিলাম সূর্য দীঘল বাড়ি, সারেং বউ, অনেক ভালো ভালো আমরা নায়ক নায়িকাও পেয়েছিলাম, ভালো শিল্পীও পেয়েছিলাম। শাবানাকে পেয়েছিলাম, ববিতাকে পেয়েছিলাম, কবরীকে পেয়েছিলাম। কিন্তু সেই শিল্প কি হইল আজ? সেই শিল্প আগে ধ্বংস করা হয়েছে। একটা সিনেমা হল সারা বাংলাদেশে খুঁজে পাবে? সিনেমা হল ভেঙে ফেলে সুপার মার্কেট তৈরি করা হচ্ছে। আগে শিল্পকে, সিনেমাকে শেষ করা হলো, তারপরে হলগুলি শেষ করা হলো। বিনিময়ে কি হইল? হাতে মোবাইল ধরা হলো, হিন্দি আর ইংলিশ ছবিতে ভরে গেল, টাকাগুলি সব বাইরে চলে গেল। এখন আবার ডলারের সংকট পড়ে গেল। কেন? অন্য দেশ এই সমস্ত ডলার আর্ন করতেছে না? কিসের আমদানি, কিসের রপ্তানি, কিসের ইনকাম? সমস্ত আমাদের শিক্ষা খাতের ব্যয়গুলিও চলে যাচ্ছে বাইরে। আমরা যে প্রতিদিন অভিভাবকরা কষ্টার্জিত টাকা দিয়ে শিক্ষার যে উপকরণগুলো নিয়েছি সেই টাকাগুলো বাইরে চলে যাচ্ছে, কারণ আমরা যে উপকরণ একটাও দেশীয় মাল না। আমরা যে বইটা পড়ি অত্যন্ত নিম্নমানের বই দেওয়া হচ্ছে, যা হাতের ছোঁয়া পেলেই ছিঁড়ে যাচ্ছে। তাও আমাদের প্রেসগুলি বসে আছে কাজের অভাবে, অথবা বাইরে থেকে এইগুলি প্রেসক্রাইব করে এনে আমাদের অত্যন্ত নিম্নমানের কাগজ দিয়ে এই বইগুলি প্রেজেন্ট করা হচ্ছে। অথচ আমাদের কর্ণফুলী
কাগজ কল, আমাদের খুলনা নিউজ প্রিন্ট কাগজ কল বন্ধ, কারণ এগুলি চলে না। অথচ আমাদের নিউজ প্রিন্ট খুলনা কর্ণফুলী এগুলির উপরে বেশ করে স্বাধীনতা গড়ে উঠেছিল এবং অনেক বেশি বাইরে মার্কেট পেয়েছিল। সেগুলিকে ধ্বংস করে নিম্নমানের এগুলি দেওয়া হচ্ছে। এগুলি সবই শিক্ষার এই যে ব্যবস্থা, এই ব্যবস্থার সাথে জড়িত। কেন আজ আমরা কেন এখানে দাঁড়িয়ে শিক্ষার মতন একটি গুরুত্বপূর্ণ জিনিস, আজ অভিভাবকরা ভয় আসে না, সমস্ত অভিভাবক সারা বাংলাদেশের মানুষ এই শিক্ষার বিরুদ্ধে, কিন্তু আজ জানের ভয় এখানে দাঁড়াতে পারছে না। কিসের ভয়? আমার অধিকার, মৌলমানবিক অধিকার, এখানে দাঁড়িয়ে কথা বলবো, তার জন্য আবার এত ভয় কিসের? আমার ট্যাক্সের টাকা দিয়ে আমি পড়াশোনা করি, আমার কষ্টার্জিত টাকা দিয়ে আমি পড়াশোনা করি, আমি কাকে ভয় করবো? আমার ভোটে যদি সরকার নির্বাচিত হয় তাহলে আমি কেন তাকে ভয় করতে যাব? সেটা আমাকে ভয় পাবে, কারণ সেটা আমার ভয়ে আমার ভোটে নির্বাচিত। তাহলে কেন এই শিক্ষা, এই যে আমরা বাতিল করা হচ্ছে না, যেটা চাচ্ছি না, যেটা যাচ্ছে না, যেটা হচ্ছে না, কেন সেটাকে আমরা এটা প্রেজেন্ট করব? কিসের, কাদের স্বার্থে? 52 ভাষা আন্দোলন করেছি, 71-এর স্বাধীনতা এনেছি, 47-এর স্বাধীনতা এনেছি, সবই করলাম, তাহলে আমরা কেন আরো একটা কেন আন্দোলন করতে পারবো না? এই শিক্ষা ব্যবস্থা আমাদের জন্য যায় না, এটা কোনো শিক্ষার ভিতরেই পড়ে না। কোথায় আছে আপনি বলেন যে কাগজ কেটে কেটে জ্যামিতি করতে হবে? দেখেন শিল্প, কালকে আমি স্কুলের ভেতর দিয়ে হেঁটে আসছি, শিল্প সংস্কৃতি মাঠে নাচতেছে। কিসের নাচ? বলে কি গান গাচ্ছে আব্বাস উদ্দিনের, নদী কলে কলো কলো ঢেউ তুলে কলো কলো, এই গানটা গিয়ে আমি নাচো কেন? শিল্প সংস্কৃতি। কয় ঘন্টা নাচে? কি 1 ঘন্টা ধরে নাচেন। এটা কিসের শিক্ষা, কিসের শিল্প সংস্কৃতি? এর জন্য তো ওদের ফাংশনের অনুষ্ঠানই করা হয়। সংস্কৃতির জন্য তো আলাদা সংস্কৃতিকে স্টেজ আছে। আমরা তো সংস্কৃতি কোনো জাতি থেকে পিছানো না, বরং ভাষা সংস্কৃতি আমরা বিশ্বের অনেক জাতি থেকেই অগ্রগামী। কারণ এই স্বাধীনতা গড়ে উঠেছিল এই সংস্কৃতিকে বেস করে। এটা আমরা হয়তো ভুলে গেছি, কারণ পাকিস্তানিদের সাথে আমাদের ভাষায় মিলতো না, সংস্কৃতিতে মিলতো না বলে ওদের সাথে আমাদের যায় নাই। আর সেই সংস্কৃতি নিয়েই আজকে তালবাহানা করছে, সেই শিক্ষা ব্যবস্থা নিয়ে তালবাহানা করছে। আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল উর্দু, আমরা সেটাকে বয়কট করেছি। কেন আমাদের উপরে চাপিয়ে দেওয়া এই যে এই অসার শূন্য এক অশিক্ষা ব্যবস্থা, যা শুধু নাচ গান আর পরিমণির বৈশিষ্ট্যে ভরা? আমরা তো এইসব চাই না। সিনেমা শিল্প ধ্বংস করে এখানে সিনেমা হলগুলি যেমন ধ্বংস হয়েছে, আর সিনেমা শিল্প করে পরিমণিতে রূপান্তরিত করা হয়েছে। এখন এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে স্কুলগুলি যে কি হবে সেটাই ভাব। স্কুলগুলি সিনেমা হলে রূপান্তরিত হবে নাকি পরিমণিতে? তো অলরেডি রূপান্তরিত, ডিভাইস হাতে ধরেছে। 12 বছরের কোমলমতি ছেলেমেয়েদের হাতে যদি এই বয়সে ডিভাইস দেওয়া হয়, তারা নিশ্চয়ই পরিমণির ওই নাচ না দেখে, তারা ওই শাহরুখ খানের নাচ না দেখে, শাহরুখ খানের হিন্দি ফিল্মের উলঙ্গ নাচ না দেখে তারা কখনোই বলবে না যে 6 দফা আন্দোলনে 6টি কি পয়েন্ট আছে। এটা সবাই জানেন। কেন আমরা এই ব্যবস্থাকে অনতিবিলম্বে বাতিল করে আমাদের পূর্বের ব্যবস্থাকে বহাল করা হোক। কারণ শিক্ষা পরিচালনার দায়িত্ব সরকারের না, শিক্ষা পরিচালনার দায়িত্ব দেশের শিক্ষাবিদদের, দেশের অভিভাবকদের, দেশের শিক্ষিত জনসমাজে। এটা সরকারের কোনো অঙ্গ নয়। তাই সরকারকে বলবো, আপনারা অনুমোদনকে এ দায়িত্ব ছেড়ে দিয়ে পণ্ডিত বর্গের হাতে এটা দায়িত্ব দেন এবং অভিভাবকদের হাতে দায়িত্ব দেন। আমরা এই সমাজের সকলকে নিয়ে, সকল অভিভাবকদের সাথে নিয়ে, যেটা আমাদের দেশের জন্য ভালো, আমাদের সমাজের জন্য ভালো, যেটা আমাদের দেশের উন্নয়নের পথে, অগ্রগতির পথে এগিয়ে যাবে, আমাদের স্কুলগুলি আবার সেই শিক্ষার আলোতে ভরপুর হয়ে যাবে, যেখানে পরিমণির জন্মাবে না, জন্মাবে জগদীশ চন্দ্র বসু, জন্মাবে কাজী নজরুল ইসলাম। আমরা সেই শিক্ষা ব্যবস্থা চাই। তাই অনতিবিলম্বে এই শিক্ষা ব্যবস্থা বাতিল করা হোক। আমরা ভয়তে পিছু হটবো না, কারণ ভয় করার সময় আমাদের নাই। আমি সকল অভিভাবককে বলবো, আপনারা এগিয়ে আসুন, অনতিবিলম্বে এই শিক্ষা ব্যবস্থাকে আমরা নস্যাৎ করে দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।